আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শেখ হাসিনা শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে মায়ের ডাক। দেশে একাধিক আয়নাঘর রয়েছে দাবি করে প্রত্যেকটি গোপন বন্দিশালার তথ্য প্রকাশ করার আহ্বান বক্তাদের। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বাবা কেমন আমি সেটা জানি না। আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। বাবা কেমন আমি সেটা অনুভব করতে চাই। বাবাকে ফিরে পেতে প্রায় এক যুগ ধরে এমন কত শতবার চোখের জল ঝরেছে লামিয়ার তার হিসেব মেলানো দায়। স্বজন হারানোদের এমন কান্না যে কারো বুক কেঁপে উঠলেও কাঁপেনি স্বৈরাচার ও তার দোসরদের। নানা অজুহাত দেখিয়ে বছরের পর বছর নিরপরাধ মানুষগুলোকে গোপন বন্দিশালায় নির্মম নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, হত্যা করে গুম করে ফেলত লাশটিও। হাসিনা পালিয়ে যাওয়ার পর তার গোপন বন্দিশালা আয়নাঘর থেকে কয়েকজন ফিরলেও এখনও হদিস মেলেনি বহু মানুষের। গুমের শিকার এমন শতাধিক পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমবেত হয়ে অন্তর্বর্তী সরকারের কাছে স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান। আমি এখনো সেই 11 বছর আগের মতো প্রতিটা মুহূর্ত ফোনের একটা অপেক্ষায় থাকি যে একটা ফোন কল বাজবে যে সোহেলকে ওখানে অমুক জায়গায় রেখে আসা হয়েছে। লোকের আমার বাবাকে তুলে নিয়ে যায়। আমি আমার বাবাকে ফেরত চাই, আমি আর কিছু চাই না, আমি আমার বাবাকে ফেরত চাই। বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও আমরা এখনো পুরোপুরি স্বাধীন হতে পারিনি। আমি আমার বাবাকে ফেরত চাই। গুম হওয়ার ঘটনা তদন্তে সরকারের গঠিত তদন্ত কমিশনকে স্বাগত জানিয়ে মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা তুলি জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা চাই যেই ব্যক্তি, যেই সংস্থা এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজিমের যারাই ছিলেন এর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। মানববন্ধনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, গোপন বন্দিশালাগুলোকে চিহ্নিত করে ফ্যাসিস্টদের অত্যাচারের আলামত হিসেবে জাদুঘর বানিয়ে সংরক্ষণের দাবি জানান। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। গুম মানবতা বিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ভবিষ্যতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে কেউ যাতে গুম না হয় তা নিশ্চিত করবে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি আরও বলেন, মানবতা বিরুদ্ধে গুমের মতো গুরুতর অপরাধের ন্যায় বিচার হতেই হবে। বাংলাদেশের নজিরবিহীন গুমের ঘটনায় দেশবাসীর মতো তিনিও উদ্বিগ্ন উল্লেখ করে বলেন, নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 7 শতাধিক মানুষকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে, যার একটিরও ন্যায় বিচার মেলেনি। গুমকে ব্যবহার করা হয়েছে সমাজে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যার পানি নামছে অনেকটা ধীর গতিতে। আশ্রয়কেন্দ্র সহ অন্য স্থানে ঠাঁই নেওয়া বানভাসীরা বসতঘরে ফিরতে পারছেন না। নোয়াখালীতে গত 24 ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে 259 জন হাসপাতালে ভর্তি হয়েছে। পানি নামার সাথে সাথে দুর্গত এলাকায় দেখা দিচ্ছে ডায়রিয়া, চর্মসহ নানা রোগ ব্যাধি। সরকারি হিসেবে বন্যা মৃতের সংখ্যা বেড়ে 54 জনে দাঁড়িয়েছে। ফেনীতে বন্যার পানি নামছে খুবই ধীর গতিতে। বৃষ্টি কম হওয়া আর ভারত থেকে ঢলের পানি না আসায় অল্প অল্প উন্নতি হচ্ছে পরিস্থিতির। জেলার সোনাগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা ও পরশুরাম উপজেলার অনেক রাস্তাঘাট, বসতভিটা এখনও পানিতে তলিয়ে আছে। নোয়াখালীতে এখনও মাইজদি, সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ। সেখানে খাবার ও বিশুদ্ধ পানির সংকট চলছে। দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগ। সরকারি হিসেবে 124টি মেডিকেল টিম ও বেসরকারিভাবে 16টি টিম দুর্গত এলাকায় কাজ করছে। এদিকে মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় অনেকে বাড়ি ফিরেছেন। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করায় স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি। বন্যা নেই ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জে। বানভাসীরা ফিরেছেন নিজ ঘরে। সময়ের সাথে আগামীর পথে স্লোগানকে ধারণ করে
স্বচ্ছ বিনোদন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে আসছে এনটিভি। এরই ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দর্শকপ্রিয় চ্যানেলটি। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত কুমিল্লার 14 উপজেলা। পানিবন্দী 10 লাখের বেশি মানুষ। লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বন্যার্তদের খাদ্য সহায়তা প্রদান করছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানান বানভাসীরা। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর 16টি স্থানে বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ করে মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকায়। দুর্গত এলাকায় চরম খাদ্য সংকট। রাজনগর উপজেলার বিভিন্ন অঞ্চলে অসহায় 1.5 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এনটিভির পক্ষ থেকে। আমরা মাল দিয়েছেন, খুব খুশি হয়েছি। আমরা দোয়া করবো, খাইয়া আমরা আপনারা দোয়া করবো। আল্লাহ আপনারা খুশি করতাম, আল্লাহ শান্তি রাখতা, রহমত দান করতাম। আল্লাহ রহমতে বেশি খুশি হইয়া যাইরাম খাইয়া। শুরু থেকেই বন্যা কবলিত মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে দর্শকের ভালোবাসার এই চ্যানেলটি। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। রাজধানী বাজারে সব ধরনের চালের দামই বাড়তি, আর সরবরাহের ঘাটতির অজুহাতে নতুন করে দাম বাড়ছে সোনালী মুরগির। বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণের পণ্য কিনছেন অনেকে, তাই চাল, ডাল, আলু এবং ডিম সহ অনেক পণ্যের চাহিদা বেড়েছে। তাই এসব পণ্য কিনতে হচ্ছে বাড়তি দামে। অন্যদিকে রাজধানী বাজারে মনিটরিং অব্যাহত রেখেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। হাসানুল শাওনের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাজারে সব ধরনের চালের দাম বাড়তি। বন্যার ত্রাণের জন্য অনেকেই কিনছেন মোটা চাল, তাই বাজারে স্বর্ণা চালের চাহিদা বাড়তি। কেজি বিক্রি হচ্ছে 54 টাকায়। যত চাহিদা বেশি অত দাম বাড়ায় দেয়। এখন তো ত্রাণের চালে বিক্রি করি, অন্য চাল বিক্রি হয় না। তো ত্রাণের চালে বিক্রি করি, আপনার স্বর্ণা চালে বিক্রি করছি 2600 করে ওনাদের কাছে। বাজারে মুরগির দাম কিছুটা বেড়েছে। ব্রয়লারের কেজি 170 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে, আর সোনালির কেজি এখন 240 টাকা। বন্যার কারণে সরবরাহের ঘাটতিতে দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। বন্যার কারণে মানে বাচ্চা ফুটাতে পারতেছে না, এবং সাইডের মাল কম, ওটার জন্য মাল বাড়তেছে। বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি 115 টাকা, আর অনেক দিন ধরেই বাড়তি আলুর দাম কেজি বিক্রি হচ্ছে 55 টাকায়। রাজধানীতে সব ধরনের সবজির দামও কিছুটা বাড়তি। চড়া মূল্যের বাজারে তাই হতাশা জানান সাধারণ ভোক্তারা। দাম বাড়লেও তাদের কিনতে হবে, আর কমলেও কিনতে হবে, খাইতে তো হবে, বাঁচতে হবে মানুষের। বাজারের দামটা এখনো নিয়ন্ত্রণের বাইরে, যদি নিয়ন্ত্রণের মধ্যে আসে তাহলে ভালো হবে আর কি। সেটা মানুষের নাগালে, ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্রের দাম জিনিস যদি চলে আসে, মানুষ কিন্তু এটাকে এক্সপেক্ট করবে। অন্যদিকে শুক্রবারও ঢাকার অনেক বাজারে মনিটরিংয়ে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা এবং পণ্যের মেয়াদ ও দাম যাচাই করেন সংস্থাটির কর্মকর্তারা। ভোক্তা যে প্রোডাক্ট কিনেছে তাকে ওনাকে রসিদ দিয়েছে, কিন্তু মূল্য তালিকার চাইতে ওনার কাছ থেকে বেশি রাখা হয়েছে। আমরা একটা প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা আরোপ করেছি এবং সতর্ক করেছি সকল ভোক্তাকে যে ওনারা যেন অবশ্যই পণ্যটা কেনার সময় ওনাকে যখন ভাউচার দেয়, উনি যেন রসিদটা মিলিয়ে দেখে যে মূল্য তালিকার সাথে এটা মিল আছে কিনা। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দেশে ফিরলেন হাফেজ আনাস বিন আতিক। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছে পরিবারের সদস্য, শিক্ষক, সহপাঠী এবং বাংলাদেশ বিমান বাহিনী। আরও জানাচ্ছেন আবির আহমেদ। এনটিভির জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় 2022 সালে দ্বিতীয় হবার পর আনাস বিন আতিকের স্বপ্ন ছিল আন্তর্জাতিক অঙ্গন থেকে পুরস্কার ছিনিয়ে আনার। এবার সেই স্বপ্ন পূরণ হলো আনাসের। 123টি দেশের হাফেজদের নিয়ে মক্কায় অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দেশের মাটিতে পা রাখতেই আনাসকে সাদরে গ্রহণ করেন সবাই।
মাত্র 15 বছর বয়সে এই মাদ্রাসা শিক্ষার্থী বিভিন্ন কুরআন পাঠের প্রতিযোগিতায় পেয়েছেন একাধিক পুরস্কার। 2022 সালে আমার এনটিভিতে পিএসপি কোরআন আলো প্রতিযোগিতায় আমি দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম। সেখান থেকে আমার এই প্রতিযোগিতার ধারাটা শুরু হয়েছিল। ওখান থেকে স্পিড বেড়েছিল এবং আমাদের যে মাওলানা আবু ইউসুফ সাহেব উনি মারা গিয়েছেন, ওনাকে আমি খুব এই মুহূর্তে খুব মনে পড়ছে আর কি। হুজুর আমাকে স্মরণ করছি। ভবিষ্যতে আমি মদিনা ইউনিভার্সিটি পড়তে চাই এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। সবাই দোয়া করবেন আমি যেন একজন হক্কানি রব্বানি আলিম হতে পারি। আনাসের বাবা মাওলানা মোহাম্মদ আতিকুল ইসলাম চান ছেলে যেন বিশ্ববরেণ্য আলেম হতে পারে। সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে সমস্ত বিচারক মণ্ডলীরা এই সুদক্ষ বিচার কার্য করেছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক দিন এই বাংলাদেশে তারাক্কি করুক, এটা আমি কামনা করি। আনাসের শিক্ষকরা মনে করেন এমন অর্জন পুরো দেশ ও বিশ্ব দরবারে উপস্থাপন করেছে। আমার প্রিয় ছাত্র হাফেজ আনাস 123টি দেশকে হারিয়ে পবিত্র মক্কা শরীফে মসজিদে হারামের ভিতরে সে প্রথম স্থান অর্জন করেছে। এত বড় একটি প্রতিযোগিতা যেটি মসজিদে হারামের ভিতরে যখন বাংলাদেশের নামটি ঘোষণা হয়েছে আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি যে বাংলাদেশের নাম মসজিদে হারামের ভিতরে ঘোষিত হয়েছে। গত 21 আগস্ট আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আনাস বিন আতিক ক্রেস্ট ও নগদ 2 লাখ রিয়াল পুরস্কার অর্জন করেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।